তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো পুনম? আছি ভাইয়া। খুবই ভালো লাগছে। কথা হবে আজকে। হ্যাঁ। দর্শকবৃন্দ, আজকে একটু ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে এলাম। কিছু কথা হবে। দুটি ছোট ছোট শব্দ, এই শব্দ দুটির মধ্যে কখন সেই বহু বছর আগে থেকেই যে প্রতিভা লুকিয়েছিল তা কিন্তু একটু একটু করে প্রস্ফুটিত হয়েছে। জি, আমি বলছিলাম পুনম প্রিয়ম। এই শব্দ দুটির মাঝে কিছু না কিছু তো আছেই, না হলে কি এত বছর ধরে রূপান্তর চলতে পারত? আসুন একদম শুরু থেকে আজ পর্যন্ত রূপায়ণের সব কিছু নিয়ে একটু আলোচনা করা যাবে। বহু বছর পেরিয়ে গেল, আমার এখনো মনে আছে এই রূপান্তর অনুষ্ঠানের আমি এবং হাবিব ছিলাম প্রথম পর্বে, প্রথম অতিথি আমরা। সুতরাং এটার প্রতি একটা আগ্রহ থেকেই যাবে, এটাই খুব স্বাভাবিক, তাই না? আচ্ছা, এত বছর চলে এলো, হঠাৎ জানলাম রূপান্তর তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। কেন? আসলে রূপান্তর একটা খুবই চ্যানেলের একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান। এটা বন্ধ করার কথা না, মানে আমি বন্ধ করতে চাইনি, কিন্তু আমি চিন্তা করলাম একটা অন্য জিনিস, যে একটু ভ্যারিয়েশন আনি, একটু তারপরে হচ্ছে এটি সব বিদায়েরই কিন্তু একটু বেদনা থাকে। এই যে এত বছর রূপান্তর চলে আসলো, তোমার মুখ থেকে কিছু এত বছরের কিছু শুনতে চাই, তোমার ভালো লাগা, বেদনা, দুঃখ সবকিছুই, স্মৃতি। আসলে আমি কিন্তু রূপান্তর যতগুলো করেছি কখনো আমি নিজে বোর ফিল করিনি। এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার এত মানুষের কাছাকাছি আমি গিয়েছি, বলা যায় যে এটা আমার সৌভাগ্য। আমি মনে করি যে আমি অনেক লাকি যে অনেক নামকরা ফেমাস মানুষদের কাছে আমি দেশের বাইরেও রূপান্তর করেছি, টিম নিয়ে গেছি, ওখানে কাজ করেছি। তো আমি মনে করি যে আমার এই অনুষ্ঠানটা একটা সন্তানের মতো ছিল। হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, এখন আছে। আমি চাইলে এটাকে আরও বাড়াতে পারি, কিন্তু আমি একটু চিন্তা করলাম যে একটু ভ্যারিয়েশন আনি, একটু চেঞ্জ করি। এই এত বছর পর এই লালন পালন করা সন্তানটিকে যে বিদায় ঘন্টা জানাচ্ছ, তোমার কি একটু খারাপ লাগে না? সন্তানকে তো মা বিদায় ঘন্টা জানায় না, সন্তান তো কাছেই থাকে এবং আমার স্মৃতি ঝুলিতে জমা হয়ে আছে। একটা দুঃখের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার রূপান্তর যখন 2006 সাল থেকে শুরু হলো, এই পর্যন্ত আমরা অনেক মানুষকে হারিয়েছি যারা আমার গেস্ট হিসেবে এসেছিলেন। হ্যাঁ, কেউ করোনাতে চলে গেছেন, কেউ বার্ধক্যে চলে গেছেন, কেউ হঠাৎ করে হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এমন বা ক্যান্সারে মারা গেছেন। এটা আমার জন্য কিন্তু ভীষণ কষ্টের একটা বিষয় যে আমি সেই অনুষ্ঠানগুলো করেছি, প্রত্যেকের নাম করা সেলিব্রিটি, এই জিনিসটা আমি নিতে পারি না। এটা আমার একটা অনেক বড় কষ্ট, এটা থেকে যাবে। এটাই হচ্ছে আমার কিছু বলার নেই, এই স্মৃতি নিয়েই আমাদের বহন করে চলতে হবে, এটা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। দর্শকবৃন্দ, যেটা আমি বলতে চাচ্ছি সবসময়, যে মানুষকে এই দুঃখ বেদনা ভালো মন্দ নিয়েই চলতে হয় সবসময়। একটা কিছু অনেক প্রলং করা যায় না এবং এর জন্য কিছু পরিবর্তনের দরকার হয়। এটি কিন্তু প্রয়োজনের কারণেই হয়। যেমন আমরা যদি ইচ্ছে করি পোলাও কর্মা তো সব দিন খেতেও পারবো না, সেই সূত্রে হোক না একটু পরিবর্তন, হয়তো পুনম প্রিয়ম থেকে আমরা আবারও একটি পরিবর্তনের স্বাদ পেয়ে নতুন কিছু দেখতে পাবো। দর্শকবৃন্দরা, আপনারা দোয়ার চোখে রাখবেন পুনম প্রিয়মকে। আচ্ছা, কিছু পরিকল্পনা করেছো কি? আমি তো একটা পরিকল্পনা করেছি। হ্যাঁ, আমার যে নতুন সেট দেখা যাচ্ছে পিছনে, হ্যাঁ, সেটটা নতুন বানিয়েছি এবং আমার সামনে যিনি বসে আছেন, মানে যার সাথে আমি এখন কথা বলছি, তাকে নিয়ে আমার পরিকল্পনা। কি ব্যাপার, আমি জানবো না? এখন এটি তো হচ্ছে কথা। আজকে রূপান্তরে যদি আমি বলে দিই যে আজকে পর্বটা কিন্তু আমাদের লাস্ট, আমাদের প্রমোশনাল একটা পর্ব রূপান্তরই দিচ্ছি, যে আমি যদি বলে দিই যে আসলে কি আছে সামনে, তাহলে তো একটা রহস্যটা থাকলো না। আমি তো রহস্য সারপ্রাইজ থাকলো। কিন্তু আমাকে দিয়ে তুমি কি করাতে চাচ্ছ? এটা না হয় রহস্যই থাকুক। আচ্ছা, হ্যাঁ, সামনে আমরা দেখি আপনাকে কি করানো যায়। হ্যাঁ, কি আর বাকি আছে, কারণ আপনি অভিনয় করেছেন, গান করেছেন, আপনি তো
অনেক কিছু করেছেন, হ্যাঁ, এবং আপনি খুব ভালো ডান্স করেন সেটাও আমি জানি, এবং গান লিখেন, সুর করেন, এবং আপনি এমন এক জায়গায় থাকেন যেখানে একেবারে মাটির কাছাকাছি, মানে মাটির গন্ধটা নিয়ে আপনার ঘুম ভাঙে। তো এমন একজন মানুষকে আমি এমনভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আচ্ছা থাক, এটা রহস্যই তাহলে থাক, এটা কি সারপ্রাইজ থেকে যাবে? সারপ্রাইজই থাক। দর্শকবৃন্দ, আপনারা অপেক্ষা করেন, আমি নিজেই সারপ্রাইজ হচ্ছি। এই সারপ্রাইজের মধ্যে আমি নিজেই অপেক্ষায় আছি, দেখা যাক নতুনত্বের স্বাদ কে না পছন্দ করে। আমার মনে হয় আপনাদের শুভেচ্ছা থাকলে নতুন কিছুর মধ্যে আমি খুব আরাম করে হেঁটে ভিতরে ঢুকে যাব। আচ্ছা, তোমার এত বছরে কাজের কিছু অভিজ্ঞতা শুনতে চাই। আমাকে ক্লু ধরিয়ে দিচ্ছি, জি। আমরা শিল্পীরা, জি এবং শিল্পীদের নিয়েই যেহেতু তোমার জীবনের প্রশ্নের ভাগ বাটোয়ারা, তোমার অভিজ্ঞতার মিশ্রণ, অনেক কিছু ঘটেছে। এর ভিতরে তোমার স্মৃতি থাকতে পারে, সেটা সুখের হোক দুঃখের হোক। একটু তোমার অভিজ্ঞতার জীবনে আমি ঢুকতে চাই, জানতে চাই, মানুষ জানুক। আসলে আমি যখন চ্যানেল আইতে ঢুকি প্রথম, আমার আসলে প্রথম ইনিংস ছিল, আমি বলবো নীলাঞ্জনা, একটা অনুষ্ঠান, এটা একটি ম্যাগাজিন ছিল, এটাও খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, এটা ছিল মিক্সড ম্যাগাজিন, এটা অনেক কিছু ছিল এটার মধ্যে, এবং এটাতে একটা পার্ট থাকতো যে প্রয়াত সঙ্গীত শিল্পী শেখ ইশতিয়াক, তার স্মরণে এই অনুষ্ঠানটি একমাত্র চ্যানেল আই 3 বছর চালিয়েছে, এবং তার একটা আর্কাইভও রয়েছে তার গানের। রূপান্তর হচ্ছে আমার সেকেন্ড ইনিংস। আমার থার্ড ইনিংস হচ্ছে স্টুডিওর লাল দেয়ালে, একটি অনুষ্ঠান আমি পরিচালনা করেছিলাম। ওইটার কনসেপ্ট ছিল আনিলা হক ডিজাইনার, এবং উপস্থাপকও ওই ছিল। সেটা আমি প্রায় 15টা পর্ব করেছিলাম। তারপর হচ্ছে আমার ফোর্থ ইনিংস। হ্যাঁ, এখন নামটা আমি বলতে চাই, এই নতুন যে জিনিসটা আমি প্রেজেন্ট করব দর্শকদেরকে, তার নামটা হচ্ছে চেনা মুখ দুঃখ সুখ। বাস, আর কিছু বলতে চাই না। চেনা মুখ দুঃখ সুখ, দুঃখ সুখ। হ্যাঁ। বাহ, আর আমার কিন্তু কোনো রকম কষ্টের ঘটনা নাই, কারণ হচ্ছে যে চ্যানেলের সাথে যখন আমি কাজ করি, আমি চ্যানেলের, আমি মনে করি এটা আমার ফ্যামিলি। আমি যখন ঢুকি, আমি আমার পরিবারে ঢুকলাম, আমি কাজ করছি, আমার বাসায় আমি যেরকম কাজ করি সেরকমই। যেই অনুষ্ঠানটা আমি করছি, আমি চেষ্টা করি ভালো মতো করার জন্য, এবং এই যে শিল্পীদের কাছে আসা, তাদের জীবন সম্পর্কে জানা, হ্যাঁ, নিজেরও কিন্তু অনেক কিছু জানা হয়, হ্যাঁ, মানে নিজের জ্ঞানও কিন্তু বাড়ে। কথা প্রসঙ্গে চলে আসে, শিল্পীদের সৃষ্টিতে যে উল্লাস, এটাকে তো অস্বীকার করা যাবে না। না না, দুঃখ কষ্ট না হয় নাই হলো, সুখের তো কিছু নিশ্চয়ই স্মৃতি আছে যেগুলো কখনোই ভোলা যাবে না। তো আমরা এটুকু কি শুনতে পারি তোমার সুখের এই যে সৃষ্টিশীল সূচক, সৃষ্টিশীল কাজ করার যে একটি পরিবেশ, এটা কিন্তু সব জায়গায় চাইলেও পাওয়া যায় না। না তা তো ঠিক, চ্যানেলাই যেটা করে, আমি তার জ্বলন্ত সাক্ষী। যথেষ্ট স্বাধীনতা আছে এবং কাজ করার। আমি নিজে আজকে অভিনয়ের যেটুকু পেয়েছি পর্দায় আসার, এটা কিন্তু সম্পূর্ণ চ্যানেলের অবদান। আমি ভুলবো না, দুটো টিভি থেকে আমি একদম ধরতে গেলে একটু অন্যভাবে ফিরে এসেছিলাম। শেষবার যখন আমি ভাবলাম একটা শেষ চেষ্টা করি, আমাদের সাগর ভাই চ্যানেলের মহাব্যবস্থা, উনি গেলাম, কিছুক্ষণ পর উনি বললো আজকে রাস্তা 10টা দেখবেন, প্রমো যাচ্ছে। এই শব্দ দুটো আমি কখনোই ভুলব না। সারপ্রাইজ। শুধু সারপ্রাইজ না, মানুষকে সহযোগিতা করা, মানুষকে তার কাজে তাকে ক্ষেত্র সৃষ্টি করে দেওয়া, এটা কিন্তু বিরাট একটি ব্যাপার। অহিংসর মধ্যে থাকতে হয়, যার ভিতরে হিংসার কোনো রেশ নেই, একটা ক্ষেত্র তৈরি করে তাকে জনপ্রিয়তার দ্বার কোঠায় পৌঁছে দিতে পারে, এর চেয়ে বড় সহযোগিতা আর কি হতে পারে। তোমার যে নতুন প্রোগ্রামটি স্টার্ট করতে যাচ্ছ, যেখানে অভিষেকে আমি আমার নামও শুনলাম তোমার থেকে, এটার পরিকল্পনা আমি এখন তোমার কাছে বলবো না, এখনই বলো, তোমার নিজস্ব চিন্তাধারা, কিন্তু তোমার কি মনে হয় এটার গ্রহণযোগ্যতা কতটুকু হবে? আমাকেই বা তুমি চুজ করলে কেন? কী বা সাবজেক্ট, কিছুই তো জানি না, কিন্তু এটাও মনে করি আমি, এই যে একটা ক্ষেত্র, তোমার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা যে সৃষ্টি হয়েছে, এটাও একদম বড় কিছু পাওয়া। আমি দর্শকদের কাছে একটু বলবো যে জীবনে শুধু পেলে হবে না, দিতেও হয়। পুনঃপ্রেমের ভিতরে যে জিনিসটা আজকে আমি দেখলাম, বুঝলাম,
এতে কিন্তু একটা প্রশান্তি আছে। শুধু নেয়ার মধ্যেই যে শান্তি তা না, দেওয়ার মধ্যে অনেক কিছু। চ্যানেল আই যেমন তাকে দিয়েছে সুযোগের, অবশ্যই। সেও আজকে তা ফিরিয়ে দেওয়া বলবো না, ও সেই মাধ্যমে নতুন কিছু সৃষ্টির যে চিন্তা, এটি কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকুক এই কামনাই করছি। প্রণাম। তোমার নতুন প্রজেক্টে তুমি কি মনে করো এটি আমার জন্য বা একটা প্রোগ্রামের জন্য কতটুকু ভালো হতে পারে? আমি দর্শকদেরকে একটু বলি, হ্যাঁ, আমার যে প্রজেক্টটা আসছে আগামী 14ই মে থেকে শুরু হবে। অবশ্যই চোখ রাখবেন চ্যানেল আই, আপনাদের প্রিয় চ্যানেলের পর্দায়। এই প্রজেক্টটিতে যা থাকছে আমি রহস্যই রাখলাম, দারুণ দারুণ ব্যাপার, মিস করবেন না। আমি আর ভাইকে কিছু বলতে চাই না, আমি দর্শকদেরকে বলে দিলাম। আচ্ছা, তুমি তো চ্যানেল আইতে একটি ভালো পদে আছো। এখানে পদের চাইতে বড় জিনিস হচ্ছে ডেডিকেশন। হ্যাঁ, আমি মনে করি, ওই যে বললাম না, আমি চ্যানেলের একটা সন্তান, মানে চ্যানেলের এক কন্যা, আমি এটা ভাবি। এবং আমার সাথে একটা টিম আছে আমাদের যে কাজ করি আমরা, এই টিমটা কিন্তু আমার নিজস্ব, মানে আমার এই জিনিসটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে স্বাধীনতা, এই যে আমার চ্যানেলে কাজ করার যে একটা আনন্দ, সেই আনন্দ কোথা থেকে আসে যদি আমাকে সেই সুযোগটা না দেওয়া হয়। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ 3জন মানুষের কাছে, আমি অন্তর থেকে কৃতজ্ঞ। আমি নামগুলো আজকে বলতে চাই। সেটা প্রথম হচ্ছে আমাদের এমডি স্যার ফরিদুর রেজা সাগর, এবং তার কাছে যখন আমি প্রথম আসলাম তখন আসলে আমার মেয়েটা ছোট, আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, আমি শাশুড়িও হয়ে গেলাম। তখন আমার মেয়ের বয়স 4 বছর। তখন আমি শুধু সাগর ভাইকে বলেছিলাম যে আমার একটা জব দরকার, একটা জব। তখন আমি কিছুই জানি না, ক্যামেরা, অ্যাকশন এসব আমি কিছুই জানি না, শুটিং। সাগর ভাই কিন্তু আমাকে ঠিক পরের দিন বলেছেন আপনি চলে আসেন, জয়েন করেন। হ্যাঁ, তারপর আমি জয়েন করলাম। আরেকজন হচ্ছে দেশের বাইরে, আমি যত কাজ করেছি সেখানে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কবি শামীম আজাদ। আচ্ছা, শামীম আপার কাছে আমার অনেক কিছু শেখা। হ্যাঁ, যে দেশের বাইরে কিভাবে পারফর্ম করতে হয়, কিভাবে সরাসরি যে ইন্টারভিউ নেওয়া, ইংরেজিতে কিভাবে কথা বলতে হবে, কোন স্টাইলে, ব্রিটিশ অ্যাকসেন্টে, এইসব আমি কিন্তু তার কাছ থেকে শেখা। আর হচ্ছে থার্ড যার কথা আমি বলবো, তার জন্য আমার ক্যারিয়ার অনেক আপ হয়েছে, যে পর্যন্ত আমি আসতে পেরেছি, তার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। এবং আজকে সেই সুযোগটা আমি পেয়েছি যে সেই মানুষটা আমার সামনেই বসে আছে। আচ্ছা, এই জনপ্রিয় কিংবদন্তি ফেরদৌস ফাহিদ, তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। এবং আমি আজকের অনুষ্ঠানে আমি এটা খুব আপনাকে সরাসরি বললাম যে কৃতজ্ঞতার কারণ আপনি সেই যে আমার প্রথম থেকে বেলিউডে যখন আমার চ্যানেল ছিল, আমাকে এত হেল্প করেছেন যে মানে আমার এই যে ক্যারিয়ারটা এই পর্যন্ত এসছে, এতটুকু যদি কিছু করে শিখে থাকি আপনার অবদান। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে দর্শকের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে কৃতজ্ঞতা বোধ সে যার প্রতি হোক না কেন, এই জিনিসটার মধ্যে যার নেই সে জীবনে একটা না একটা সময় থমকে যাবেই যাবে। এটাই পৃথিবীর নিয়ম। আজকে আমাকে কৃতজ্ঞতা প্রদর্শন করলো, এটা বড় কথা নয়, কিন্তু আমি বলবো এটাই যে মানুষের জীবনে কৃতজ্ঞতা বোধটা, এমনকি দর্শক আপনারা যারা বসে আছেন, আপনাদের জীবনেও যদি ছোটোখাটো কিছু পেয়ে থাকেন কারো থেকে, আমার অনুরোধ রইল, বিশেষ অনুরোধ, সব সময় স্বীকার করবেন। এই স্বীকার করার মধ্যে কখনো লজ্জা বোধ করবেন না, কখনো কৃপণতা বোধ করবেন না। এটা যে কত বড় একটি বিশাল দান মানুষের গুণের, এটা বলে শেষ করা যাবে না। এখন আমার একটা কথা দর্শকদেরকে আমি তো বলিনি, হ্যাঁ, কারণ প্রোগ্রাম তো শেষের দিকে, ঠিক আছে। ভাইয়া কিন্তু এখনো জানেই না যে আমার প্ল্যানিং কি। শুটিংয়ের পরে বসবো, ভাইকে একটা সারপ্রাইজ দিব। এবং আমাদের এই অনুষ্ঠান যখন প্রচার হবে, আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন, কেমন লাগলো, তাহলে তো আমি বুঝবো যে আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান। আর আপনি হচ্ছেন বাংলাদেশের একজন কিংবদন্তি। হ্যাঁ, আপনার সাথে কাজ করতে পারা, এটা আমি মনে করি আমার অনেক সৌভাগ্য। আমি সেজন্য অনেক কৃতজ্ঞ। থেকে এই উৎসাহ পাওয়াটা, তোমার থেকে বিশেষ করে পাওয়া মানে কিন্তু চ্যানেল আই থেকে পাওয়া, এটা তো বিরাট পাওয়া। দোয়া চাই, সবার দোয়া চাই। এই যে আজকে টেকনিশিয়ানরা বসে আছে, তাদের দোয়া আমার খুব দরকার। যাই হোক, তোমার সঙ্গে আমার কথা বলে খুবই ভালো লাগলো। অনেক কিছু আমি নিজেও জানলাম, দর্শকরাও দেখুক একজন উপস্থাপকের
যে দুঃখ বেদনা থাকতে পারে, সৃষ্টির প্রতি উল্লাস। এর যেমন সৃষ্টি যদি পরিপূর্ণতা না পায়, এরা যেমন কষ্টের, আবার নতুন উল্লাসের ডুবে যাওয়া, এ কিন্তু বিরাট একটি ব্যাপার। সুতরাং একজন উপস্থাপককে কোনো সময় খাটো করে দেখারও কিছু নেই, এবং এখানে সবাই সমান। যার উপস্থাপনায় যিনি এসছেন তার ব্যাপারেও বলতে গেলে যে ফুটিয়ে বলা তোলাটা, এটাও কিন্তু কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। রূপান্তর আজকে চলে যাচ্ছে, এটা কিন্তু আমারও কষ্ট লাগছে, কারণ বহু বছরের। আর এই রূপান্তরের প্রথম পর্বটা আমি আর হাবিব ছিলাম, আমার কেন মনে পড়বে না, একটা পর্বে হাবিবের মাও এসেছিল। এগুলো তো স্মৃতি। যাই হোক দর্শকবৃন্দ, আমি এটুকুই বলবো যে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে যাই করুক না কেন, আমরা আপনাদের জন্য যেটা করব, দর্শক ছাড়া আমাদের মেরুদণ্ড কিন্তু ভাঙা। আপনারা নাই, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া আমাদের খুবই 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 দরকার। আগামীতে প্রণাম প্রিয়ম যেন আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারে, আপনাদের মন জয় করতে পারে, এই কামনা করছি। রইল আপনাদের প্রতি অগাধ অগাধ শুভেচ্ছা।